যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, 18 জনের মরদেহ উদ্ধার, বিমানবন্দর বন্ধ ঘোষণা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ, মোহাম্মদ হান্নান, ফারুক নেওয়াজ, সেলিম মোরশেদ বাদ। ট্রাইব্যুনালে যাত্রাবাড়ীর থানার সাবেক 2 পুলিশ কর্মকর্তা, আন্দোলনের সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ। এবং টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ। প্রথম পর্বে অংশ নেবেন 42 জেলার মুসল্লিরা, নিরাপত্তা জোরদার। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতে ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। প্রথমে যুক্তরাষ্ট্রের বিধ্বস্তের খবর। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মাঝ আকাশে একটি সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যাত্রীবাহী বিমানটিতে 60 জন যাত্রী এবং 4 জন ক্রু ছিল। দুর্ঘটনার পর উড়োযান দুটি পেটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। উদ্ধার অভিযান চলছে। রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাতে রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে আমেরিকান এয়ারলাইন্সের একটি আঞ্চলিক যাত্রীবাহী বিমানের সঙ্গে মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, রিগানের দিকে যাওয়ার সময় আকাশেই PSA এয়ারলাইন্সের একটি আঞ্চলিক জেটের সঙ্গে একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে। দর্শক, এই বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে আমাদের সাথে সর্বশেষ খবর জানিয়েছেন প্রবাসী সাংবাদিক রাকিব হাসান। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান জাতীয় বিমানবন্দরের কাছেই একটি যাত্রীবাহী বিমান এবং সামরিক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 18 জনের মরদেহ উদ্ধার করা গেছে। মূলত বুধবার রাতে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট 5342 যা কানসাসের উইচিটা থেকে রওনা হয়েছিল, এটা মূলত রিগান বিমানবন্দরে অবতরণের সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে মাঝ আকাশের সংঘর্ষের ঘটনাটি ঘটে। আর এই সংঘর্ষের পর উভয় উড়োজাহাজ পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়। বিমানটিতে 64 জন আরোহী ছিলেন বলে জানা গেছে। উদ্ধারকর্মীরা পোটোম্যাক নদী থেকে এখন পর্যন্ত 18টি মরদেহ উদ্ধার করেছেন। তবে এখন পর্যন্ত জীবিত কোনো ব্যক্তিকে উদ্ধারের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর রিগান বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন এবং অবতরণ বন্ধ রাখা হয়েছে। এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড এই ঘটনাটির তদন্ত শুরু করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স দুর্ঘটনার বিষয়ে অবগত হয়েছেন এবং পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে বলেছেন। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এবারে অন্যান্য প্রসঙ্গ। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2024-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নতুন তালিকায় 3 জনের নাম বাদ দিয়েছে কর্তৃপক্ষ। তারা হলেন মোহাম্মদ হান্নান, ফারুক নওয়াজ ও সেলিম মোরশেদ। বুধবার মধ্যরাতে একাডেমির ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমের বরাত দিয়ে জানানো হয়, বাংলা একাডেমি নির্বাহী পরিষদের পুনর্বিবেচনার সভা বুধবার অনুষ্ঠিত হয়। সভায় স্থগিতকৃত পুরস্কৃত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করা হয়। চূড়ান্ত ঘোষণা অনুযায়ী কবিতায় মাসুদ খান, নাটক এবং নাট্য সাহিত্যে সুভাষিস সিনহা, গদ্য প্রবন্ধে সলিমুল্লাহ খান, অনুবাদে GH হাবিব, গবেষণায় মোহাম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞান ক্যাটাগরিতে রেজাউর রহমান ও ফোকলারে সৈয়দ জামিল আহমেদকে এই পুরস্কার প্রদান করা হবে। জুলাই আগস্ট গণহত্যায় যাত্রাবাড়ী থানার সাবেক OC আবুল হাসান এবং সহকারী কমিশনার তানজিল আহমেদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। সকালে তাদেরকে হাজির করা হয়।
জুলাই আগস্টের আন্দোলনে নিরস্ত্র মানুষের ওপর গুলি চালানো এবং নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এর আগে ট্রাইব্যুনালকে প্রসিকিউশন জানায়, আন্দোলনের সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানো হয় যাত্রাবাড়ি এলাকায়। আহত অবস্থায় পড়ে থাকার পরও ব্রাশ ফায়ার করে মানুষকে হত্যা করা হয়। প্রায় 4 শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে যাত্রাবাড়ি এলাকায়। অভিযোগে বলা হয়েছে, সেই হত্যাকাণ্ডে প্রধান ভূমিকা পালন করেছিলেন যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান এবং নির্দেশদাতাদের একজন সহকারী কমিশনার তানজিল। মাগরিব বাদ আম বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর টুরাগ নদীর তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এবার মাওলানা জোবায়েরপন্থী সুরায়ে নেজামের প্রথম পর্বে 2 ধাপে ইজতেমার আয়োজন করেছে। প্রথম পর্বে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। দ্বিতীয় পর্ব শুরু হবে 3 ফেব্রুয়ারি। আগামী 5 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্বটি। মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের দ্বিতীয় পর্ব থেকে 14 ফেব্রুয়ারি থেকে 16 ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ময়দান পরিদর্শনে এসে যে কোনো নাশকতা ঠেকাতে প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী, বলেছেন আইজিপি। কোনো সমস্যা ছাড়াই এবার ইজতেমা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে আশাবাদী ধর্মপ্রাণ মুসল্লিরা। সকাল থেকে অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে ঢাকার বাতাস। বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান দ্বিতীয়। দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স সূচক থেকে এ তথ্য জানা গেছে। সকালে ঢাকার বায়ুর মানের স্কোর ছিল 267। তালিকায় শীর্ষে থাকা দিল্লির বায়ুর মানের স্কোর 328। 3-এ রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, সেখানে বায়ুর মান 194 এবং 4-এ থাকা ইরানের রাজধানী তেহরানে বায়ুমান 183। 5-এ থাকা ভিয়েতনামের হানইয়ের বায়ুমান 181। ঢাকায় এ মান থাকে 80-র উপরে। গত বছর ঢাকা এ দূষণের মান। চাঞ্চল্যকর মিরপুরের ব্লেড বাবু হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে প্রধান 2 জন অভিযুক্তকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা সুইচ গিয়ার চাকু। সকালে রাজধানীর ডিএমপি মিডিয়ায় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গোয়েন্দা পুলিশের তেজগাঁও জোনের উপপুলিশ কমিশনার মিজানুর রহমান। এ সময় তিনি বলেন, আধিপত্য বিস্তার এবং চুরি ছিনতাইয়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হয় ব্লেড বাবু। গোপন সংবাদের ভিত্তিতে গেল রাতে আরও 2 জন আসামি রাজন এবং রনিকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তবে অপরাধের সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যাকাণ্ডের সংঘটিত হয়েছিল। সর্বশেষ গত রাত 29 জানুয়ারি দিবাগত রাত 1 ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে ওই প্রত্যক্ষভাবে শারীরিকভাবে তাকে আঘাত করেছে এবং স্টেপ ডাউন করেছে, জেলার টঙ্গীবাড়ি থানা এলাকা হতে এই মামলা 3 এবং 4 নম্বর এজাহারনামী আসামি রাজন এবং রনি, যারা আপন 2 ভাই, তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এই হত্যাকাণ্ডে ব্যবহৃত যে সুইচ গিয়ারটি, চাকু সদৃশ যে সুইচ গিয়ারটি, রক্তমাখা চাকুটি আমরা উদ্ধার করতে সক্ষম হই। এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় 37 ব্যক্তিকে মোটা অঙ্কের বেতনের প্রলোভন দেখিয়ে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়ায় নিয়ে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। চক্রটি 20 কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছে বলে জানিয়েছে অভিযুক্ত ভুক্তভোগীরা। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। আজাদ হোসেনের পাঠানো তথ্য এবং ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন আরাফি ইসলাম হিমু। সোনালী জীবনের স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গার 37 ব্যক্তি, কিন্তু অসাধু চক্রের ফাঁদে পড়ে লিবিয়ায় জিম্মি হন তারা। এরপর বিভিন্নভাবে তাদের নির্যাতন করা হয়। ভয়াবহ নির্যাতনের দৃশ্য দেখিয়ে পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। 13 লাখের কন্ট্রাক্ট ছিল, নিয়েছে 15 লাখ, আবার 22 লক্ষ টাকা 2 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে হবে। দালালের নাম সাগর, বেলগাছে বাড়ি, বাপের নাম সন্টু মেম্বার। এই ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী পরিবারের 22 ব্যক্তির পক্ষে একটি মামলা করা হয়। এতে আসামি করা হয় একই উপজেলার বেলগাছি গ্রামের ঝান্টু মেম্বারের ছেলে জীবন ও সাগর, স্ত্রী আমিনা খাতুন, মরহুম ইয়াসিন মিথিলার 2 ছেলে ঢান্ডু ও ঝান্টু মেম্বার,
এবং ধানরস্ত্রী বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা বেদেনা খাতুনকে। ভুক্তভোগীরা জানান ইতালি নেয়ার কথা বলে লিবিয়ায় জিম্মি করে প্রত্যেকের পরিবারের কাছে 20 থেকে 22 লাখ টাকা দাবি করে চক্রটি। টাকা না দেয়ায় চলত নির্মম নির্যাতন। শেষ পর্যন্ত ভিটে মাটি বিক্রি করে সেই টাকা দিয়ে কেউ কেউ নিজের স্বজনকে ফিরিয়ে আনেন। তবে অনেকে এখনো বন্দী চক্রটির হাতে। মারধর করে সেই সব ছেলেপিলের এখন 22 লাখ কোটি টাকা চাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার যেন আমাকে ছেলে ভালো দেশে যেন ঘুরে দেয়। এই বিষয়ের পরে আমরা গত এক সপ্তাহ আলমডাঙ্গা থানাতে মামলা করেছে, তবে এ পর্যন্ত একটা আসামি এখনো আইনের কাঠগড়ায় হাজির হয়নি। প্রশাসন বলছে ভুক্তভোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে। মানব পাচার ও মুক্তিপণ আদায়ের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। আমাদের একাধিক টিম, জেলা গোয়েন্দা সংস্থা সহ যারা রয়েছে সবাই আমরা অভিযান অব্যাহত রয়েছি। আমরা আশা করি এখানে আইনগত যত পদক্ষেপ নেওয়া দরকার ইনশাল্লাহ আমরা সেটা পদক্ষেপ গ্রহণ করব। বিদেশ যাওয়ার ক্ষেত্রে আমাদের কি কি করণীয়, কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, তারপরেও যেহেতু ঘটনাটা ঘটেছে আলমডাঙ্গায়, সেই প্রেক্ষাপটে পুলিশ অপরাধীদেরকে বের করে আশা করি শীঘ্রই একটু শাস্তির আওতায় নিয়ে আসবে। লিবিয়ায় জিম্মিদের দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান জেলা প্রশাসক। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। টাঙ্গাইলের মধুপুর শুধু আনারসের জন্যই দেশখ্যাত নয়, ফেলনা আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের ফাইবার সুতা। এসব ফাইবার সুতায় তৈরিকৃত নানা তৈজসপত্র দেশ ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। সুযোগ সৃষ্টি হচ্ছে স্থানীয় বেকার নারী পুরুষ শ্রমিকের। ফাইবার তৈরিতে উচ্ছিষ্ট অংশ ব্যবহৃত হচ্ছে গোখাদ্য হিসেবে। কৃষি বিভাগ বলছে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। টাঙ্গাইলের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। এভাবেই নিত্যদিনে নারীদের হাতে ফেলনা আনারসের পাতা মেশিনে ঘুরে বেরিয়ে আসছে আঁশ। কয়েক হাত ঘুরে সোনালি আঁশের মতো পানিতে ধুয়ে হচ্ছে ছোট ছোট আঁশের বান্ডিল। রোদে শুকানো হচ্ছে সাদা রঙের চকচকে চিকন আঁশ। হাতের জাদুতে ফেলনা আনারসের পাতায় আঁশের হাত ঘুরিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের শৌখিন পণ্য। আমাদের যে কারখানাটা হয়েছে সেই কারখানাটা খুব ভালো। এই পাতা দিয়া সুতা তৈরি হচ্ছে এবং কি যে অবশিষ্ট যে খাবার থাকে ওইটা কিন্তু গরুর খাবার হচ্ছে। পাতা দেওয়া যে সুতাটা তৈরি হতেছে এটা আমার এলাকার মহিলা বা পুরুষ এরা কাজ কাম করতেছে, এর জন্য এলাকাটা খুব উন্নত হতেছে। এই শিল্পের প্রসার ঘটাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ফ্যাক্টরির কারণে অনেক দরিদ্র ফ্যামিলির সংসার ভালোভাবে চলতেছে এবং আমাদের মধুপুরের অর্থনীতির ভালো একটা যোগান আসতেছে। সরকারের পক্ষ থেকে এই শিল্পকে সহায়তা করতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই সরকারি কর্মকর্তা। বর্তমান সময়ে আনারস চাষের পাশাপাশি আনারসের পাতা থেকেও প্রচুর পরিমাণে ফাইবার এবং সুতা উৎপাদিত হচ্ছে এবং যার মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা আহরণের অপর একটা সম্ভাবনা রয়েছে। আমার কৃষি দপ্তর এবং আমার মাঠ পর্যায়ে যে সরকারি কৃষি কর্মকর্তাবৃন্দ যারা কর্মরত আছেন তারা সময় সময় তাদের প্রয়োজনীয় দিকনির্দেশন দিচ্ছে। সম্ভাবনাময় আনারসের পাতাকে কাজে লাগাতে পারলে মধুপুর হতে অর্থনীতির এক নতুন সম্ভাবনা। উন্নত আঁশে তৈরি পণ্য দখল করতে পারে বিদেশি বাজার। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টারের সঙ্গে যাত্রীবাহী বিমানের সংঘর্ষ, 18 জনের মরদেহ উদ্ধার, বিমানবন্দর বন্ধ ঘোষণা। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ, মোহাম্মদ হান্নান, ফারুক নেওয়াজ, সেলিম মোর্শেদ বাদ। ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী থানার সাবেক 2 পুলিশ কর্মকর্তা, আন্দোলনে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞ চালানোর অভিযোগ। এবং টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আজ। প্রথম পর্বে অংশ নেবেন 42 জেলার মুসল্লিরা, নিরাপত্তা জোরদার।
এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।